বর্তমান সরকার গাভীদের উপরে অত্যাচার করতে উৎসাহিত করছে লোককে। আমাদের যে রাজ্য সরকার গো হত্যার জন্য অহিন্দু সমাজকে উৎসাহিত করছে শুধু ভোট পাওয়ার তাগিদে, যেটা একটা এই শ্লোক থেকে জানতে পারছি এটা একটা আসুরিক লক্ষণ। যদিও কোনো কোনো রাজ্যে গাভী হত্যাকে প্রচুর পরিমাণে আইন করে বন্ধ করা হচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকারও এই গাভীদের সুরক্ষার জন্য প্রচুর পরিমাণে প্রয়াস করছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এতটাই পাপের পর্যায়ে পৌঁছে গেছে, তারা এসেছিল নবদ্বীপে কসাইখানা খুলতে এবং সব রেডিও হয়ে গেছিল, মেশিন এসে গেছে, ঘরও তৈরি হয়ে গেছে, গোপনে গোপনে এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে নবদ্বীপ মায়াপুরের সমস্ত ধার্মিক প্রাণ সাধু সন্ত সবাই গিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন করে এটাকে বন্ধ করা হয়েছে। এদেরকে কি বোঝা যায়? শুধু কয়েকটি ভোটের জন্য এর পরিণাম তো আমাদের ভুগতেই হবে। আমাদের পঞ্চপিতা সপ্তমাতা ধেনু ধাত্রী আত্মমাতা গুরুপত্নিকা রাজপত্নিকা। আত্মমাতা গুরুপত্নী, ধেনু ধাত্রী রাজপত্নিকা। আত্মমাতা মানে নিজের জন্মমাতা, জন্মদাতা মাতা। তো জন্মদাত্রী মাতা আত্মমাতা, গুরুপত্নী হচ্ছে মাতা, ধেনু গাভী মাতা, আর ধাত্রী ধাইমা। তো এরকম করে সপ্তমাতা রয়েছে। সপ্তমাতার মধ্যে গাভী একটা মাতা। আত্মমাতা নিজের মাতা থেকে আমরা ছোটবেলায় স্তনপান করেছি এবং সারা জীবন তো আমরা গাভীর দুধ খেয়ে গাভী মাতার দুধ পান করব একদম মৃত্যু পর্যন্ত, যেটা হচ্ছে সুষম খাদ্য। সেই গাভী মাতার উপরে এত অত্যাচার। আর হচ্ছে গাভী হচ্ছে আমাদের সনাতন ধর্মে আরাধ্য দেবতা। এটা গাভীর শরীরে সমস্ত দেবতাদের বাস। এবং ভগবানকে বলা হয় নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়। ভগবান সাক্ষাৎ ব্রাহ্মণ ও গাভীর হিতকারী। এমনকি দক্ষিণ ভারতের দিকে এই কালচার খুবই প্রসিদ্ধ। যখন মন্দির খুলবে প্রথমে সকালে, গাভীকে ভগবান প্রথম দর্শন করবেন। মন্দির খোলার আগে গাভী আসবেন, গাভী থাকবেন সামনে, গাভী দর্শন করবেন।
কল্যাণ। এবং আপনারা জানবেন ভগবানের যে প্রতিদিনের পূজা অথবা বড় বড় মহোৎসব, বড় অভিষেক, পূজা পার্বণ, যেখানে পঞ্চগব্যের প্রয়োজন, না হলে অনুষ্ঠান হবে না। পঞ্চগব্য মানে 5টা গাভী থেকে পাওয়া জিনিস। গোময় মানে গোবর, গোমূত্র, দুধ, দই, ঘি, 5টা জিনিস। এই 5টা জিনিস তো খুব গুরুত্বপূর্ণ। আর বর্তমান সমাজ আমাদের গোমূত্র চিকিৎসা খুব প্রসিদ্ধ। গোমূত্র চিকিৎসা আমরা দেখি আমাদের যেখানে যেখানে বড় বড় মন্দির আছে, ইস্কনের বড় বড় গোশালা রয়েছে, মায়াপুরে আছে প্রায় 300 গাভী, আপনার বৃন্দাবনে আছে প্রায় 400 গাভী, তারপরে যেখানে যেখানে আমাদের সেন্টারগুলো রয়েছে, বড় বড় সেন্টার, গাভী চাষের প্রথা এবং ফার্ম, কৃষি খামার করার জন্য প্রভুপাদ নির্দেশ দিয়ে গেছেন। তো সে সমস্ত জায়গায় দেখা গেছে যে সেখানে এই গোবরের ঘুঁটে, গোবর থেকে ধূপকাঠি, সাবান, সেন্ট, তারপরে হেয়ার অয়েল, ফেস ওয়াশ, অনেক কিছু। আর গোমূত্র থেকে একটা মেডিসিন যেটা আছে গোঅর্ক, সে গোঅর্ক দাম আরো বেশি। 1 লিটার দুধের দাম হয়তো 40 টাকা ধরুন, ম্যাক্সিমাম 30 টাকা 40 টাকা। 400 মিলিমিটার গোমূত্রের দাম 80 টাকা। আর সেই গোমূত্র থেকে প্রচুর পরিমাণে শারীরিক চিকিৎসা, ডায়াবেটিস, সুগার, ইনডাইজেশন মানে বদহজম, মাথা ধরা, শরীরের ওজন কমানো, মেদ ঝরানো, কত ধরনের, গ্যাস অম্বল ব্যালেন্স করা। আমার গুরুদেব এখন একটু অসুস্থতে রয়েছেন, পুরো সুস্থ ছিলেন। প্রতিদিন মায়াপুরে যখন থাকতেন তিনি সকালে উঠে মঙ্গল আরতি করার পরে জপ করতেন বসে, হরিনাম জপ করার পরে হাঁটতে হাঁটতে গোশালা যেতেন গাভী দর্শন করতে। আর সঙ্গে প্রায় 50 থেকে 100 জন ভক্ত, তারা গুরু মহারাজের পিছনে পিছনে চলছেন হাঁটতে হাঁটতে। তার গুরু মহারাজ ওখানে পৌঁছে যারা গো সেবা করছেন তাদের কাছ থেকে চাইতেন যে গোমূত্র দাও, বকনা না, যে গাইর এখনো বাছুর হয়নি তার গোমূত্র, একদম সরাসরি গোমূত্র নিতেন, দিয়ে তিনি কিছুটা পান করতেন। এটা ছিল ওনার প্রতিদিনের রুটিন মায়াপুরে থাকলে। আর ও গোমূত্র খুব কড়া, কিন্তু এমনি যেটা বোতলে প্রসেসিং করে বিক্রি করছে ওটা তবু ঝাঁঝ, কিন্তু ওটা গ্রহণ করা যায়। কিন্তু একদম সরাসরি ওটা প্রচণ্ড তেজ, আপনার জিভ যেন জ্বলে যাবে, সারা শরীর যেন জ্বলে জ্বলে যাচ্ছে। গুরু মহারাজ তো খেতেন, সবাই মনে করতো, অনেকে জানতো না, আমরা জানতাম। গুরু মহারাজ প্রসাদ সবার হাতে অল্প অল্প করে দিতেন। তার মাঝে প্রসাদ মানে হচ্ছে খুব মিষ্টি, বাবা কি চা। তারপরে আর ওখানে প্রবেশ করলে
একটা সুন্দর যে সুগন্ধ